হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা কথা বলবো শূন্য রিটার্ন নিয়ে। শূন্য রিটার্ন নিয়ে বেশ কিছু কথা আমাদের বলা উচিত কারণ এটা সহ অনেক বেশি ঝামেলা ক্রিয়েট করছে। যাদের ইনকাম আছে তারাও এসে বলে শূন্য রিটার্ন দেওয়ার জন্য। তাই আজকে H2B কর্পোরেটের আয়োজন হচ্ছে শূন্য রিটার্ন মানে আসলে কি? করদাতাদের জন্য থাকবে ১০ টা পরামর্শ। পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন, বেশি সময় নিব না। প্রথমে হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বেশি আলোচিত যে ব্যাপার সাম্প্রতিক সময়ে সেটা হচ্ছে শূন্য রিটার্ন নিয়ে বেশ কথাবার্তা হচ্ছে। গত বছর যদি আমরা রিটার্ন সাবমিশনের ডাটাগুলো দেখি সেক্ষেত্রে দেখব অনলাইনে যে পরিমাণ রিটার্ন সাবমিট করছে তার প্রায় 70% রিটার্ন হচ্ছে শূন্য রিটার্ন। এটা এনবিআর থেকে প্রাপ্ত তথ্য। আইনে যেটা আমরা আয়কর আইন দেখব সেখানে আসলে শূন্য রিটার্ন বলে কোনো কিছু নেই। যখন রিটার্ন জমা দিয়ে কোনো কর দিতে হয় না সেটাকে আমরা শূন্য রিটার্ন বলা হয়। তার মানে হচ্ছে আপনি যখন রিটার্ন সাবমিট করবেন, আপনার যখন ইনকাম নাই সেক্ষেত্রে কোনো কর দিতে হবে না, সেটাকে আমরা শূন্য রিটার্ন নিয়ে বলে থাকি। অনেকের মধ্যে ভুল ধারণা আছে যে শূন্য রিটার্ন মানে আয়কর রিটার্ন ফরম খালি রেখে দেওয়া, অথবা আয়কর রিটার্নে আমরা যেটা দেখি আইটি10বি, আইটি10বিবি অর্থাৎ সম্পদ এবং দায়ের বিবরণ, আয় ব্যয়ের খরচের বিবরণ এগুলো কোনোটাই না দেওয়া মানে হচ্ছে শূন্য রিটার্ন নয়। এখন যদি আমরা শূন্য রিটার্ন নিয়ে বেশ কিছু কথাবার্তা বলার একটা পর্যায়ে বাস্তবে দেখা যায় আমরা যখন শূন্য রিটার্ন নিয়ে কাজ করি সেক্ষেত্রে হচ্ছে আমরা দেখি যদি আমরা কর বর্ষ যদি ২০২৬ এবং ২৭ এবং ২৭ এবং ২৮ নিয়ে কথা বলি, এখানে ২৮ হবে, তাহলে দেখা যায় ৩,৭৫,০০০ টাকা যদি কারো ইনকাম থাকে সেই ক্ষেত্রে দেখা যায় তাকে হচ্ছে কোনো ট্যাক্স দিতে হবে না। অর্থাৎ তার একজন পুরুষ মানুষ তার ইনকাম হচ্ছে ৩,৭৫,০০০ টাকা, সেই ক্ষেত্রে তার রিটার্ন হবে শূন্য, মানে ট্যাক্সটা হবে শূন্য আর বাকি সবকিছু দিতে হবে। এমন হইতে পারে তার অ্যাসেট আছে ২০ লাখ অথবা অনেক কিছু থাকতে পারে। সেগুলো অবশ্যই আনতে হবে কিন্তু তাকে ট্যাক্স দিতে হবে না। তবে কেউ চাইলে শূন্য রিটার্ন দিতে পারে। এছাড়া কিছু বাধ্যবাধকতার জন্য মোট করযোগ্য আয় ৩,৭৫,০০০ টাকার কম হলেও রিটার্ন জমা দিতে হয়। তবে রিটার্ন ফরমে সবকিছু পূরণ করতে হবে। এখন যদি আমরা চলে আসি যে শূন্য রিটার্ন কি? আমরা অলরেডি বলে ফেলছি যে শূন্য রিটার্ন নিয়ে অনেক আলোচনা। মূলত হচ্ছে যখন আমরা কোনো কর দিব না সেটাকে আমরা শূন্য রিটার্ন বলবো। কিন্তু আমাদেরকে বাকি সব আয়, ব্যয়, সম্পদ, দায় যা কিছু আছে সবকিছুর হিসাব হচ্ছে সুন্দরভাবে দেখাতে হবে। আপনার বিভিন্ন সোর্স থেকে ইনকাম থাকতে পারে যেটা ট্যাক্সেবল না, কিন্তু আপনার ইনকাম দেখাতে হবে। যেমন অনেকে বলে ফরেনার্স যারা বাংলাদেশে আছে প্রবাসী তারা যখন রেমিটেন্স পাঠায় সেটা কিন্তু ট্যাক্সেবল না। কিন্তু তারপর হচ্ছে আমাদের রিটার্নটা সাবমিট করতে হবে, ইনকাম কার্ডটা দেখাতে হবে যাতে আমরা পরবর্তীতে এই ইনকাম দিয়ে যদি আমরা কোনো অ্যাসেট কিনি সেটাও সোর্স অফ ফান্ডটা হয়। এখন যদি আমরা চলে আসি যে শূন্য রিটার্ন জমা যারা দেয় তাদের ক্ষেত্রে আমরা ১০ টা পরামর্শ নিয়ে কথা বলব। প্রথম হচ্ছে বার্ষিক করযোগ্য মোট আয় ৩,৭৫,০০০ টাকার কম হলে করদাতা চাইলেই শূন্য রিটার্ন দিতে পারে। এটা মনে রাখতে হবে। অ্যাসেসমেন্ট ইয়ার আমি আগেই বলছি করবর্ষ হচ্ছে ২০২৬, ২৭, ২৭, ২৮ এর জন্য প্রযোজ্য। এবার যে রিটার্নটা দিব তার জন্য না। তারপর ২ নাম্বার হচ্ছে যদি আমরা কথা বলি সেক্ষেত্রে হচ্ছে শূন্য রিটার্ন হলো করযোগ্য আয় নেই কিন্তু রিটার্ন দিচ্ছেন। তাই রিটার্নের ফর্মে প্রয়োজনীয় যা অংশ আছে সবকিছু আপনাকে পূরণ করতে হবে। একটি কর রিটার্নের মধ্যে অনেকগুলো অংশ থাকে, তার মধ্যে উল্লেখযোগ্য যেটা আয় নির্ধারণ করা, আয় ও কর হিসাব করা, রেয়াত নেওয়া, সম্পদ ও দায় বিবরণী তৈরি করা, পারিবারিক ব্যয় প্রদর্শন ইত্যাদি। তাই এই অংশগুলোকে আপনাদের, যদিও আপনার ইনকামটা শূন্য সেক্ষেত্রেও কিন্তু আপনার পারিবারিক একটা ব্যয় আছে, আপনার কোনো একটা আয় থাকতে পারে, কোনো একটা সম্পদ থাকতে পারে, বাবার কাছ থেকে সম্পদ পেতে পারেন অথবা আপনার মেরিটাল যেটাকে আমরা বিবাহ সূত্র আপনি কোনো না কোনো সম্পদ পেতে পারেন এবং আপনি কারো কাছে ব্যাংক থেকে লোন নিতে পারেন। তাই এই জিনিসগুলো অবশ্যই আনতে হবে। যদি না আনেন সেক্ষেত্রে পরবর্তীতে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। সেটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো যে আসলেই রিটার্নটা যদি আপনি ঠিকভাবে না দেন তাহলে কি ধরনের সমস্যা হতে পারে। তারপর ৩ নম্বরের ক্ষেত্রে আমরা দেখব আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় যে জীবনযাত্রার ব্যয় বিবরণী জমা দিতে হয় সেটা হচ্ছে ফর্মটা পূরণ করতে হবে। জীবনযাত্রার ব্যয় কেন ইম্পোর্টেন্ট? ধরেন আপনি ইনকাম দেখাচ্ছেন ৩,৫০,০০০ টাকা কিন্তু জীবনযাত্রার ব্যয় চলে আসছে ৫ লাখ টাকা। সেক্ষেত্রে যে আপনার ১.৫ লাখ টাকা এটা কোথায় থেকে আসছে? আপনি কারো কাছ থেকে নিছেন অথবা গিফট পেয়েছেন, এই সবগুলো তথ্য হচ্ছে আপনাকে সুন্দর করে দিতে হবে। তার মানে আপনার
আপনার হয়তো ট্যাক্স দিতে হচ্ছে না, কিন্তু আপনাকে অবশ্যই এগুলোর বিবরণ দিয়ে দিতে হবে। আপনাকে আপনার পুরো বছরের সংসার খরচ, ঘুরে বেড়ানো, বাড়ি ভাড়া, শিক্ষা খরচ সবগুলো আপনি যখন রিটার্নটা দেখেন, ওখানে জীবনযাত্রার ব্যয় যেটাকে আমরা IT10 BB বলি, এইখানে হচ্ছে সব ধরনের হেডিং থাকে। ওই হেডিং অনুসারে আপনাকে অবশ্যই তথ্যগুলো দিতে হবে। ৪ নাম্বার হচ্ছে শূন্য রিটার্ন জমা দিলেও সম্পদ বিবরণও দিতে হবে। এক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া আছে, যেমন সরকারি চাকরিজীবী যদি আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে সম্পদ এবং দায়ের বিবরণী দিতে হবে। সেই সাথে আপনার যদি আপনার সম্পদের পরিমাণ ৫০ লাখ টাকা পেরিয়ে যায়, কিংবা আপনার নামে যদি কোনো বাড়ি থাকে অথবা আপনি কোনো গাড়ির মালিক হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে IT10B অর্থাৎ সম্পদ ও দায়ের বিবরণী আপনাকে অবশ্যই কম্পালসারি সাবমিট করতে হবে। তারপর যদি আমরা আসি ৫ নম্বরে, মনে রাখতে হবে কোনো সম্পদ নিজের নামে থাকার পরেও সেটা না দেখানো একটা বড় ভুল কাজ। অর্থাৎ আপনার নামে সম্পদ আছে অথবা কোথাও টাকা আছে, সেটা আপনি দেখাননি, সেটা ডিরেক্ট হচ্ছে ব্ল্যাক মানি হয়ে যাবে। আপনার যেটা হোয়াইট মানি ছিল আপনি ট্যাক্সের ফাইলে নিয়ে আসেননি, তার মানে এটা ব্ল্যাক মানি হয়ে গেল। ওইটার ব্যাপারে অবশ্যই সচেতন হতে হবে। তাই শূন্য রিটার্ন দেওয়ার আগে বুঝে শুনে রিটার্ন ফর্ম পূরণ করতে হবে, তাহলে আপনি একদম ঝামেলামুক্ত থাকবেন। ভুলভাবে জমা দিলে যেকোনো সময় পড়তে পারে মহাবিপদে। ৬ নম্বরটি হচ্ছে, বর্তমানে দেখা যায় আমাদের আগে যেটা ৪৪টা সেবা ছিল, বর্তমানে সংশোধন করে সেটা হচ্ছে ৩৯টি ধরনের সরকারি বেসরকারি সেবা নিতে গেলে আপনাকে রিটার্ন দাখিলের প্রমাণপত্র লাগবে। সেক্ষেত্রে আপনি ট্যাক্স আসুক বা না আসুক, আপনি যে PSRটা জমা দিতে হবে, অর্থাৎ আপনি রিটার্ন জমা দিয়েছেন সেটা প্রুফ লাগবে। অনেকেই সেবাগুলো পেতে শূন্য রিটার্ন দেন। এই ৩৯ সেবার তালিকায় সবচেয়ে বেশি যেটা হয় সঞ্চয়পত্র কেনা, ঋণ নেওয়া, গাড়ির মালিক হওয়া, অভিজাত ক্লাবের সদস্য হওয়া, পেশাজীবী সংগঠনের সদস্য হওয়া ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে হচ্ছে আপনাকে অবশ্যই রিটার্ন দাখিলের প্রমাণ দরকার হয়। ৭ নম্বর হচ্ছে, শূন্য রিটার্ন জমা দেওয়ার অনেক সময় প্রয়োজনীয় উপকারী হলেও তা জমা দেওয়ার আগে নিজের আর্থিক অবস্থা, আইনগত বাধ্যবাধকতা ও ভবিষ্যতে প্রয়োজনীয় বিবেচনায় রাখা একদম উচিত। তারপর ৮ নম্বরে আমরা আসবো, আয়, ব্যয়, সম্পদ, দায় ঠিকমতো যদি আপনি না দেন তাহলে সেটা কি হবে? সেক্ষেত্রে আপনার ফাইল অডিটে পড়তে পারে। তাতে দেখা যায় আপনি হয়তো ভুলভাল ৫,০০০ টাকা বা সামান্য পরিমাণ ট্যাক্সের টাকা বাঁচাতে আপনি যখন তথ্যগুলো দেন নাই, আপনার নামে ২ টা বাড়ি আছে, গাড়ি আছে, কিন্তু কোনো তথ্য আপনি দেন নাই। আপনি একটা শূন্য রিটার্ন সাবমিট করে ফেললেন। সেক্ষেত্রে দেখা যায় আপনার যে পরবর্তীতে লিটিগেশনের একটা ব্যাপার আসে, মামলা মোকদ্দমা চালানো, সেক্ষেত্রে দেখা যায় হয়তো ৫,০০০ টাকা বাঁচাতে গিয়ে যারা হচ্ছে আপনি প্রফেশনাল কাউকে দিয়ে না করেই নিজে, নিজে করা অথবা অযোগ্য কাউকে দেয়া, সেই জায়গায় দেখা যায় ৫ লাখও আপনি আর নাও পেতে পারেন। ৯ নম্বর হচ্ছে, আপনি সঠিকভাবে সবকিছুর হিসাব দেখিয়ে রিটার্ন জমা দেওয়া মানে হলো আপনি সরকারের কাছে একজন স্বচ্ছ নাগরিক। একটা কথা সহজভাবে মনে রাখতে হবে, ট্যাক্সের ফাইলটাতে হচ্ছে আপনার আসল যেটা হোয়াইট মানি বলি অথবা যেটাকে আমরা মানে এক্সটার্নাল রিপোর্টিং বলি, এইটার জন্য হচ্ছে ট্যাক্সের ফাইলটা গুরুত্বপূর্ণ। আপনি হয়তো দেখা যায় অ্যাসেটটা যদি আপনি ঠিকভাবে না আনেন, অনেক ক্ষেত্রে দেখা যায় আপনি যদি বিদেশে যেতে চান, যখন অ্যাসেটের দরকার পড়ে ওইগুলোতে আপনি ঝামেলায় পড়বেন। ১০ নম্বর হচ্ছে, দেশ চলে আপনার করের টাকা, এটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। আপনার কর মানে আমি ট্যাক্স, ভ্যাট, কাস্টম ডিউটি সবগুলা দিয়ে হচ্ছে সরকারের আয়ের উৎস। এগুলো দিয়ে হচ্ছে সরকারি চাকরিজীবীদের যেমন বেতন দেওয়া হয়, তেমনই হচ্ছে যারা সরকার দেশ চালানো, উন্নয়নমূলক সবগুলো কাজের জন্যই হচ্ছে এটা ব্যবহার করা হয়। তাই আপনার হচ্ছে একটা ইথিক্যাল রেসপন্সিবিলিটি সঠিকভাবে হচ্ছে কর পরিশোধ করা। এই ছিল ১০ টি যেটা আপনাকে অবশ্যই শূন্য রিটার্ন সাবমিট করার আগে মনে রাখতে হবে, সেটা নিয়ে আলোচনা করা। তবে আমি এটা রিকোয়েস্ট করব, আপনার আয় যদি না থাকে অথবা ট্যাক্সেবল না হয়, সেক্ষেত্রে শূন্য রিটার্ন আসবে, কিন্তু বাকি তথ্যগুলো খুব সুন্দরভাবে দিতে হবে। সেক্ষেত্রে আপনি একটা প্রফেশনাল যারা এগুলো নিয়ে কাজ করে তাদের দিয়ে রিটার্নটা সাবমিট করান। বর্তমানে একটা ক্রেজিনেস শুরু হয়েছে, সেটা হচ্ছে যেহেতু রিটার্ন দেওয়ার সুযোগ আছে, আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, রিটার্ন দেওয়ার সুযোগ করা মানে এই নয় আপনার রিটার্ন আপনাকেই সাবমিট করতে হবে। এই ক্ষেত্রে হচ্ছে আপনার রিটার্ন
বা একজন প্রফেশনাল দিয়ে অবশ্যই সাবমিট করবেন। কারণ এই রিটার্নটা করা হইছে সরকার যাতে খুব সহজে আপনার ডাটাগুলো নিয়ে এনালাইসিস করতে পারে। তাই আপনি একটা ভুল দিলে যেটা আগে অনেক পরে অডিটে পড়তো সেটাও দেখা যায় আরো আগে অডিটে পড়বে। আর অডিটে পড়লে সেটা যাদের পড়ছে তারাই সেটা জানে কতটা ঝামেলা যে অথবা দেখা যায় বিভিন্ন মামলা হইতে পারে, কর ফাঁকি দেওয়ার হইতে পারে। তাই অবশ্যই এটা রিটার্ন মানে আপনি ঘরে বসে দিয়ে দিবেন এটা দরকার নাই। যারা বুঝে তাদেরকে দিয়ে দিবেন। আর যদি আপনি প্রপার নলেজ থাকে সেটা অবশ্যই আপনি নিজে দিবেন। আর যদি প্রপার নলেজ নাই মনে হয় তাহলে অবশ্যই হচ্ছে আপনি অন্যের হেল্প নিবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।